আচ্ছা এখানে তো বাইরে শুরু করছো এখানে আমাদের এই পাঁচটা দিছিল হোমওয়ার্ক প্রথম চ্যাপ্টার পাওয়া গেছে লাস্টটা পারবো না জানি লাস্টটা আসে দেখো এখানে আচ্ছা দেখো দেখো যদি এরকম হয় যে তোমার কার্বন কার্বন ডাবল বন্ড থাকা কার্বনের চারটা হাতি ধরে যে এইখানে এখানে 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 চারটা হাতি যদি চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকে তাহলে কিন্তু সিস ট্রান্স নেমিং করা যাবে না ছোট কথা চার হাতি যদি চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকে তাহলে সিস ট্রান্স নেমিং করা যাবে না ঠিক আছে তো এখন এই যৌগটার নামকরণ করার জন্য বা এই যৌগটার জ্যামিতিক সমানুবেগ করার জন্য আমাদেরকে একটা নতুন সমানতা শিখতে হবে সেটাকে বলা হয় ইজেড সমানতা ক্যাপিটাল ই ক্যাপিটাল জেড এটা হচ্ছে আমাদের ইজেড নেমিং ঠিক আছে আচ্ছা ই শব্দটা আসছে একটা জার্মান শব্দ এন্টগেগেন এন্টগেগেন যার অর্থ হচ্ছে অপোজিট আর জেড শব্দটা আসছে একটা জার্মান শব্দ জুজামেন এটা হচ্ছে সেম সাইড বেসিক্যালি সিস ট্রান্স নেমিং সিস্টেমে আমরা যাকে সিস বলি ইজেড নেমিং সিস্টেমে ওটাকে আমরা কি বলবো জুজামেন ঠিক আছে কারণ সিস মানেও সেম সাইড আবার জুজামেন মানে কি সেম সাইড মানে সিস ট্রান্স নেমিং সিস্টেমে তুমি যাকে সিস বলতে এখন ওইটা কি জুজামেন হবে আর সিস ট্রান্স নেমিং এ যাকে তুমি ট্রান্স বলতা ইজেড নেমিং এ তাকে আমরা কি বলবো ই বা এন্টগেগেন ঠিক আছে আচ্ছা কেন ইজেড নেমিং কেন আসলো ইজেড নেমিং কেন আসলে কারণটা তোমাকে বলতেছি দেখো এইখানে তোমার এই দুই কার্বনের চার হাতি চারটা ভিন্ন ভিন্ন জিনিস আছে সিস ট্রান্স নেমিং করার জন্য তোমার কিন্তু মিনিমাম একটা গ্রুপ কি দুইটা কার্বনে কি থাকা লাগবে সেম থাকা লাগবে তাইলে সিস ট্রান্স নেমিং করা যায়
কিন্তু এখানে যেহেতু চার হাতি চারটা ভিন্ন ভিন্ন জিনিস, এখানে সিস্টেন্স নেমিং করা যাচ্ছে না বা যাবে না। এখন আমাদের লাগবে ইজেড নেমিং। তো ইজেড নেমিং কিভাবে করে? ইজেড নেমিং করার নিয়ম হচ্ছে, এই দেখো মনোযোগ দিয়ে শুনো। এই তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে এখন এই বাম পাশের যে কার্বনটা আছে ওখানে কি আছে বলো? হাইড্রোজেন আছে, ব্রোমিন আছে। এই দুইটা গ্রুপের মধ্যে বা এই দুইটা মৌলকের মধ্যে কোনটার প্রায়োরিটি বেশি সেটা আগে নির্ধারণ করতে হবে। একইভাবে এই কার্বনের ক্লোরিন এবং আয়োডিনের মধ্যে এখন প্রায়োরিটি নির্ধারণ করতে হবে, প্রায়োরিটি সেট করতে হবে। এখন এই প্রায়োরিটি সেট করার একটা রুল আছে, এই দুটো করো। এই রুলটাকে বলে সিআইপি রুল। এই বুঝতে শুনো ভাই, এগুলো পারবো না পরে ভাই, শুনেই আমার নাম শুনে তোমার বলে জিনিসটা সহজ, এবার পুরোটা পড়ে ফেলে দেব, অনেক সহজ। এই প্রায়োরিটি নির্ধারণ করার রুলটার নাম কি? সিআইপি রুল। এটা মূলত হচ্ছে তিনজন সায়েন্টিস্ট, একজনের নাম হচ্ছে কান, একজনের নাম হচ্ছে ইনগোল্ড, একজনের নাম হচ্ছে প্রিলং। তিনজন সায়েন্টিস্ট মিলে এই রুলটা দিছে, এটাকে সংক্ষেপে বলে সিআইপি রুল। এই রুল আবার বলতেছি, ইজেড নেমিং তোমাদের সিলেবাসের বহির্ভূত, সিলেবাসে নাই, তারপরেও জাস্ট আমি হালকা পাতলা পড়াই দিচ্ছি, ঠিক আছে? এটা তোমাদের না পড়লেও যদি চলবে, সিস্টেমস পড়লেই হবে। সিআইপি রুল আমাদেরকে বলে যেই পরমাণুর পারমাণবিক সংখ্যা বেশি ওই পরমাণুটার বা ওই মূলকটার প্রায়োরিটি বেশি। রুলটা কি? যার পারমাণবিক সংখ্যা বেশি তার প্রায়োরিটি বেশি। তাহলে দেখো, হাইড্রোজেন এবং ব্রোমিনের মধ্যে কার পারমাণবিক সংখ্যা বেশি? ব্রোমিনের পারমাণবিক সংখ্যা বেশি, তাহলে ব্রোমিনের প্রায়োরিটি বেশি। তাহলে যেটা হাই প্রায়োরিটি ওটাকে তুমি বক্স করে দাও। আবার ক্লোরিন এবং আয়োডিনের মধ্যে কার পারমাণবিক সংখ্যা বেশি? আয়োডিনের পারমাণবিক সংখ্যা বেশি, তাহলে আয়োডিনের প্রায়োরিটি বেশি। ওকে, তাহলে প্রথম কাজ কি? যেই গ্রুপগুলোর প্রায়োরিটি বেশি ওগুলোকে ফাইন্ড আউট করা। রুল খুব সিম্পল। আমি আসলে রুল অনেকগুলো আছে এখানে, তোমাকে তো বেসিক রুলটা আমি পড়াচ্ছি। যদি এক্সাক্টলি আমাদের সিলেবাসে নাই, পরীক্ষাও আসবে না, অ্যাডমিশনেও আসবে না, বোর্ড পরীক্ষাও আসবে না, জাস্ট হালকা পাতলা জানতেছি আর কি। এটা এক্সট্রা জিনিস, না পড়লেও চলে। তো দেখো, যেই গ্রুপের কি বেশি পারমাণবিক সংখ্যা বেশি তার প্রায়োরিটি বেশি। তাহলে আমরা কি করলাম? প্রথমে আমরা হাই প্রায়োরিটি গ্রুপগুলোকে কি করলাম? ফাইন্ড আউট করলাম। এরপরেও তুমি দেখবা হাই প্রায়োরিটি গ্রুপগুলা একই পাশে আছে কিনা। যদি হাই প্রায়োরিটি গ্রুপগুলা একই পাশে থাকে তাহলে সেটা হবে জুজামেন। জুজামেন মানে কি? সেম সাইজ। তাহলে হাই প্রায়োরিটি গ্রুপগুলা একই পাশে থাকলে সেটা কি হবে? জুজামেন আইসোমার বা জেড আইসোমার। তাহলে এটা হবে জেড, এটা কি হবে? জেড, এটা হবে জেড। এখন আমি যদি এখান থেকে ই বানাইতে চাই কি করব? মানে দেখো, বাম পাশে ব্রোমিনের প্রায়োরিটি বেশি, ডান পাশে আয়োডিনের প্রায়োরিটি বেশি। তাহলে আমরা দেখব হাই প্রায়োরিটি গ্রুপগুলা একই পাশে আছে কিনা। যদি হাই প্রায়োরিটি গ্রুপগুলা একই পাশে থাকে তাহলে সেটা কি হবে? জুজামেন। ঠিক আছে, মানে আগে জায়গায় তুমি হচ্ছে সিস বলতে, এখন সেটাকে তুমি কি বলবো? জুজামেন। তো এটা হবে জেড। আর ই কেমনে বানানো যায়? ই কেমনে বানানো যায় বলো? কার্বন কার্বন ডাবল বন্ড নাও, বাম পাশকে ঠিক রাখো, HBr, এখানে আইটা উপরে দিয়ে দাও, ক্লোরিনটাকে নিচে। তাহলে বাম পাশে কার প্রায়োরিটি বেশি? ব্রোমিনের। ডান পাশে কার বেশি? আয়োডিনের। ঠিক আছে, তাহলে এবার কি দেখা যাচ্ছে? হাই প্রায়োরিটি গ্রুপগুলো অপোজিট সাইডে আছে। তাহলে কি হবে? এটা হবে এন্ড গেগেন বা ই আইসোমার। বুঝছো? সহজ, ইজি কনসেপ্ট। ঠিক আছে, বেশি টাফ কিছু না। এই চারটা কিন্তু হোমওয়ার্ক দিছিলাম, পারছো? উপরের চারটা আচ্ছা, তাহলে জ্যামিতির সমস্যা দেখা দিচ্ছে আবার জিনিসগুলো। প্রথমটা আমরা দেখি, প্রথমটা দেখি চলো। প্রথমটা তো পারছি। আচ্ছা, তারপরে আমি সবগুলো দেখা দিচ্ছি। দেখো, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আমাদের
এটা CS3 মানে এগুলো পরীক্ষা আসবে তো এগুলো ভালো করে না বুঝলে সমস্যা হবে। আচ্ছা দেখো যারা ক্লাসে ছিল না তারা দেখো তোমার প্রথম কাজ কি কার্বন কার্বন ডাবল বন্ডটা কই আছে আগে সেটা বের করো কোথায় আছে বলো কার্বন কার্বন ডাবল বন্ড এখানে আচ্ছা তুমি যেই দুটো কার্বন ডাবল বন্ডে আছে ওই দুটোকে তুমি এরকম কি লিখে ফেলো দেখো এবার তাহলে প্রথম কাজ কি আবার বলতেছি কার্বন কার্বন দ্বিবন্ধনটা ফার্স্টে লিখবা লেখার পর দেখো এই যে এই কার্বনটাতে একাতে কি আছে H একাতে H আছে না আর একাতে কি আছে বলো তো পুরো CH2 CH3 টাই আছে না আচ্ছা এটাকে সংক্ষেপে কি লেখা যায় C2H5 ওকে আবার এই কার্বনে দেখো একাতে আছে H আর একাতে কি আছে C2H5 ওকে এখন আমি জ্যামিতিক সমতা প্রদর্শনের শর্ত কি বলছিলাম মনে আছে একই কার্বনের দুই হাতে সেম জিনিস থাকা যাবে না একই কার্বনের দুই হাতে সেম জিনিস থাকা যাবে না তাহলে আমাকে বলো এই কার্বনের এক হাতে কি আছে H আছে আর এক হাতে কি আছে C2H5 ভিন্ন জিনিস এই কার্বনের এক হাতে H আর এক হাতে কি C2H5 এটাও কি ভিন্ন জিনিস ঠিক আছে তাহলে একই কার্বনের দুই হাতে ভিন্ন ভিন্ন জিনিসপাতি আছে তার মানে এটা অবশ্যই জ্যামিতিক সমতা দেখাবে ঠিক আছে আগে এটা তুমি ডিসাইড করবে যে জ্যামিতিক সমতা দেখাবে কি দেখাবে না যদি দেখায় তারপরে সিস্টেমসের ব্যাপার স্যাপার আসবে না দেখাইলে তো নাই এবার দেখো দুইটা হাইড্রোজেন কি সেম সাইডে না দুইটা H দেখো সেম সাইডে আবার দুইটা ইথাইল গ্রুপ কি সেম সাইডে তাহলে একই জাতীয় গ্রুপগুলো যদি একই পাশে থাকে একই জাতীয় গ্রুপগুলো যদি কি একই পাশে থাকে তখন এটাকে বলা হয় সিস এটা কি বলে সিস তাহলে প্রথমে কি চেক করলাম একই কার্বনের দুই হাতে ভিন্ন ভিন্ন জিনিস আছে তার মানে এটা জ্যামিতিক সমতা দেখাবে এরপর আমরা দেখলাম একই জাতীয় গ্রুপগুলো একই পাশে আসছে কিনা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা H উপরে দুইটা ইথাইল নিচে তাহলে একই জাতীয় গ্রুপগুলো কি একই পাশেই আছে তাহলে কি হবে সিস এখন এখান থেকে ট্রান্স কেমনে বানাবো যে কোনো এক পাশ ফিক্স থাকবে বাম পাশটা ফিক্স করে দাও আর ডান পাশে জায়গা অদল বদল করো তুমি C2H5 কে উপরে নিয়ে যাও H টাকে নিচে নামায় দাও এইবার দেখো H গুলা কি অপোজিট সাইড না একটা উপরে একটা নিচে একটা ইথাইল নিচে আর একটা ইথাইল কোথায় উপরে তার মানে কি একই জাতীয় গ্রুপগুলো যদি বিপরীত পাশে থাকে তাহলে কি হবে ট্রান্স এটা হবে ট্রান্স এটা হবে সিস সমান এটা কি ট্রান্স সমান বুঝলাম আচ্ছা এরপরে আসো পরেরটা কি ছিল ClCH ডাবল বন্ড CHCl এটা তো সহজ ছিল দেখো এটা কি হবে কার্বন কার্বন ডাবল বন্ড বলো এক হাতে H আছে আর এক হাতে কি আছে Cl এক হাতে H আর এক হাতে Cl এক হাতে H আর এক হাতে Cl এখানে এক হাতে H আর এক হাতে Cl দেখো এবার দেখো এক হাতে H আর এক হাতে Cl ভিন্ন জিনিস না ভিন্ন জিনিস এক হাতে H আর এক হাতে Cl ভিন্ন জিনিস তাহলে জ্যামিতিক সমতা দেখাবে ওকে এরপর আমরা দেখলাম দুইটা H কি দেখো দুইটা H সেম সাইডে দুইটা ক্লোরিনও কি দেখো সেম সাইডে এটা কি সিস এটা হবে সিস সমান ওকে এবার কি করি বাম পাশে আমরা হচ্ছে ফিক্স রাখি HCl ডান পাশে আমরা Cl টাকে উপরে পাঠাই দিই H টাকে নিচে পাঠাই দিই তাহলে এবার কি দেখতে পাচ্ছি একটা H উপরে একটা H নিচে
সিএল উপরে, তাহলে কি এগুলো অপোজিট সাইডে আছে, তাহলে কি হবে ট্রান্স। এটা তো সহজই ছিল। এরপরটা আসো, এই উদাহরণ যেগুলো ক্লাসে দেখাচ্ছে এখান থেকে কমন করবে। এরপরে আসো এটা এইচ ডাবল ও সি, এইচ ডাবল ও সি, সিএইচ ডাবল বন্ড সিএইচ সি ডাবল বন্ড। এটা দেখো, তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড এখানে বলো, এক হাতে আছে এইচ আর এক হাতে কি আছে এইচ ডাবল ও সি, এখানেও এক হাতে এইচ আর এক হাতে সি ডাবল এইচ আর কি, বলে যে সিস হবে নাকি ট্রান্স, এটা হচ্ছে সিস। ট্রান্স কেমনে বানাবো, ট্রান্স কেমনে বানাবো, এক পাশ ফিক্স রেখে আরেক পাশে চেঞ্জ করে ফেলো, তাহলে ট্রান্স হয়ে যাবে। আর নামকরণ নিয়ে টেনশন করো না। দেখো নামকরণ বারবার বলি, নামকরণ না লিখলেও সমস্যা নেই, তুমি নাম না লিখলেও সমস্যা নেই এখানে, ঠিক আছে। তুমি নামকরণ নিয়ে তো পারেন কিছু নাই। লাস্টটা কি ছিল, এরপর এটা বেনজিন রিং ছিল না, এটাতে বেনজিন রিং, এটা কেমন ছিল, এখানে বেনজিন রিং, বেনজিন রিং দেখলে ভয় লাগে আসলে না, আমার বেনজিন রিং দেখলে ভালো লাগে। আমার মনে হয় এটা ব্যাট দিয়ে মারতে আসতেছে। আচ্ছা তাহলে দেখো, তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড লিখো, কার্বন কার্বন ডাবল বন্ড দেখো। তাহলে বাম পাশের কার্বনটা এক হাতে আছে এইচ, আরেক হাতে কি যুক্ত বেনজিন রিংটা না, আরেক হাতে বেনজিন রিংটা অ্যাটাচ, এটা আঁকবা কেমনে, বাঁকা করে এই হয়ে গেল। আর এই কার্বনের এক হাতে আছে এইচ আরেক হাতে কি আছে সি ডাবল এইচ। এখন লক্ষ্য করো, আর এখানে দেখো, এইখানে দেখো এইটা তো হচ্ছে বেনজিন আর এটা হচ্ছে সি ডাবল এইচ, এই দুটোর মধ্যে কোনো মিল নাই, এই দুটোর মধ্যে কোনো মিল নাই। তো এখন এই দুটো নিয়ে তোমার টেনশন করতে হবে না, তুমি জাস্ট হাইড্রোজেনগুলোকে দেখো, তুমি দেখো যে ভাইয়া দুইটা হাইড্রোজেন সেম সাইডে আছে, ওকে। যদি দেখো যে ডিফারেন্ট জিনিস চলে আসছে তাহলে তুমি হাইড্রোজেনগুলোকে দেখো, দুইটা এইচ কি সেম সাইডে, তাহলে কি হবে সিস নাকি ট্রান্স, সিস, ট্রান্স কি হবে ভাইয়া নিচে সেটা সিস কি হবে না? বেসিস মধ্যে উপরে নিচে দোনো জায়গায় সেম হবে না। এটা বলাটা কাঁচা করার জন্য আবার তো উপরে নিচে দোনো জায়গায় বুঝে গেল। আবার বলো তো, এখানে আপনি মানে আগে যেগুলো করতে ওখানে তো উপরে হাইড্রোজেন ছিল নিচে একই গ্রুপ ছিল। হ্যাঁ এখন তো এরকম না হতে পারে, অ্যাকচুয়ালি সিসের প্রপার ডেফিনিশন হচ্ছে হাইড্রোজেনের অবস্থান দেখা হয়, দুইটা হাইড্রোজেন সেম সাইডে থাকলে সিস, অপোজিট সাইডে থাকলে ট্রান্স। আচ্ছা তো হাইড্রোজেন সো দেখো এখানে কি করবা, লেফট হ্যান্ড সাইড ফিক্সড, এখানে তুমি সি ডাবল এইচ টাকে উপরে পাঠিয়ে দাও, এইচ টাকে নিচে নামায় দাও, এবার দেখতে পাচ্ছ দুইটা এইচ কি অপোজিট সাইডে আছে, ওকে। তাহলে কি হবে ট্রান্স। বুঝছি পারবো পরীক্ষায় এইগুলো যেগুলো আমি ক্লাসে एग्जांपल দেখাইলাম, দেখো যে এখান থেকে কমন এবং এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই, মাস্টার 3 মার্কের একটা প্রশ্ন আসবেই, সমাধান থেকে প্রশ্ন থাকবেই। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি সিস্টেমস ক্লিয়ার, ইজেড আসলে তোমাকে বার করে দিয়েছে, তো ডেপথে এখন তোমার জানার প্রয়োজন নাই, আমি যতটুকু বলছি এটুকুই এনাফ, ঠিক আছে। আসলে সময় থাকলে আমি ডেপথে পড়ে না, আরো আছে ইজেড আছে, সি এন্ড টি আছে, ঠিক আছে। তো এগুলো আসলে আমাদের আসলে এগুলো
যেহেতু পরীক্ষা আসবে না এই মুহূর্তে আর যেহেতু আমাদের হাতে সময়ও কম এই জন্য এগুলো আপাতত পড়াচ্ছি না, ঠিক আছে? আচ্ছা তো অন্যান্য ব্যাচকে আমি পড়াইতাম আর কি জিনিসগুলো, এগুলো দরকার নেই সত্যি কথা বলতে। আপনি এডমিশন করাবো কোনটা এডমিশন করাবো অ্যাডমিশন করাবো না কেন? ডাবল বক্স ব্রেডলার টেকনোলজি আচ্ছা স্যার, এটা স্যার নাইট্রোজেনের ডাবল বোর্ড ছিল, আমি তাড়াহুড়ায় হচ্ছে টিপল বোর্ড লিখেছিলাম। এই আগের দিন নাইট্রোজেনের জন্য টিপল বোর্ড লিখছিলাম মনে হয় ভুলে, ডাবল বোর্ড হবে, ঠিক করে নাও। হ্যাঁ না, এটা তোমার বেসিক্যালি নাইট্রোজেনের বলি, এখানে ডাবল বোর্ড থাকলে এটার আরেকটা হাতে কিছু একটা আছে, কিন্তু নাইট্রোজেন তিন হাতে থাকে। এটা ঠিক করে নাইট্রোজেন ডাবল বোর্ড। দেখো আমরা কি নেমিং করলাম, কার্বন কার্বন ডাবল বন্ডে নেমিং করছি। তো কার্বন কার্বন ডাবল বন্ডে তোমার হচ্ছে সিস্টনস ইউজ করা হয় আর ইজেড ইউজ করা হয়, এই দুটো নেমিং ইউজ করা হয়। কিন্তু আমরা কিন্তু কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড করি নাই, এগুলো সিলেবাসে নাই। এগুলোর জন্য তোমার লাগবে সিন অ্যান্টি নেমিং কনভেনশন। মাইও নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ডের জন্য লাগবে সিন অ্যান্টি, তো এগুলো আমাদের সিলেবাসে নাই, এজন্য আমরা স্কিপ করছি। তোমরা শুধু কার্বন কার্বন পড়বা, সিস্টনসটা ভালো করে পড়ে যাও, কমন। এবার আসো, আজকে আমাদের এর পরের সমাধান আমরা শুরু করব। সিস্টেমস আমাদের শেষ, তো আজকে আমরা শুরু করব এখন নতুন সমতা, আলোক সমতা। হেডলাইন দাও, আলোক সমতা। আলোক সমতা বা এটাকে কি বলবো, অপটিক্যাল আইসোমারিজম। জৈব যৌগ আসলে কত বড় ইউজ করা, এই জন্য তো বল পড়তে চায় না জৈব যৌগ, ঠিক আছে? এত বেশি পড়া এখানে। চলো, আলোক সমতা ব্যাপারটা কি একটু বুঝাই। তো এর জন্য আমরা একটু নেটে যাই, কি জিনিস দেখবো আমরা, জিনিস আলোক সমানতা ছেড়ে পাচ্ছে না। ম্যাথ তুমি লঙ্গসে দেখা যায়। দেখো বড় করে হবে না, এখানে আচ্ছা
দেখো এই যে আমাদের অপটিক্যাল আইসোমেরিজম, এটাকে বাংলা থেকে বলে আলোক সমনুতা। দেখো এটা হচ্ছে আমাদের একটা অর্ডিনারি লাইট সোর্স, কিরকম যেমন এই যে আমাদের টিউব লাইট থেকে লাইট বের হচ্ছে। তো তুমি ধরো এরকম একটা হলুদ বাতি রাখলা, এটা বলো হলুদ বাতি কোন ধরনের বাতি, এটা বলো। সোডিয়াম ল্যাম্প আছে না, যে রাস্তাঘাটে রাতের দেখো না হলুদ বাতি জ্বলে, সোডিয়াম ল্যাম্প। আর এইখানে মোটামুটি 589 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের একটা আলো, একটা দৃশ্যমান আলো এখানে ব্যবহৃত হয়। আচ্ছা দেখো আমাদের যে অর্ডিনারি লাইট, অর্থাৎ এই যে টিউব লাইট থেকে যে সাদা আলো বেরোচ্ছে, আচ্ছা এই লাইটটা কি একটা 2D এনভায়রনমেন্টে আছে নাকি 3D এনভায়রনমেন্টে আছে বলো তো? এই তরঙ্গটা অবশ্যই একটা 3D এনভায়রনমেন্টে আছে, একটা 3D জায়গাতে আছে লাইটটা। তার মানে সাধারণ আলো কিন্তু ত্রিমাত্রিক, এবং এটা প্রত্যেকটা তলে কি হচ্ছে, কম্পিত হচ্ছে। দেখো এইখানে তুমি যে অ্যারো চিহ্নগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক একটা তল। যেমন দেখো আমাকে বলি আমার হাতের কথা চিন্তা করো, দেখো এই যে আমার হাত, আমি যদি এইভাবে রাখি আমার হাতটা একটা তল, ওকে। আমি যদি আমার হাতকে এইভাবে রাখি তাহলে এটা আরেকটা তল। আমি যদি অ্যাঙ্গেল করে রাখি এটা কি আরেকটা তল। হাতকে যদি আমি এইভাবে রাখি এটা কি আরেকটা তল। দেখো তাহলে আমি আমার একটা হাত দিয়ে অনেকগুলো তল বানাইছি না, ওকে। তাহলে আমাদের সাধারণ আলো হচ্ছে অনেকগুলো তলে কি হয়, স্পন্দিত হয় বা কম্পিত হয়, ঠিক আছে। আলো কয়টা জিনিসের সমন্বয়, দুইটা। আলো হচ্ছে একটা তাড়িৎ-চুম্বক তরঙ্গ, সেখানে ম্যাগনেটিক ফিল্ড আছে এবং কি ইলেকট্রিক ফিল্ড আছে। তো তোমরা হচ্ছে ইয়াতে বলবা ভৌত আলোক বিজ্ঞানে পড়বা, ফিজিক্স সেকেন্ড পড়ে ভৌত আলোক বিজ্ঞান অধ্যায় বিস্তারিত পড়বা, ওইখানে তুমি এই ছবিটাই তোমাদের ফিজিক্স বইতে আছে। দেখো এখন আমরা কি করলাম, এই বিভিন্ন তলে কম্পিত আলোকে দেখো আমি একটা বিশেষ ধরনের একটা ডিভাইসের মধ্য দিয়ে পাঠাইলাম, এটাকে কি বলে পোলারাইজার, বাংলাতে বলে সমাবর্তক, পোলারাইজার। এবং তুমি দেখো এই পোলারাইজারের মধ্যে অনেকগুলো লম্বা লম্বা সাদা সাদা দাগ কাটা আছে, দেখতে পাচ্ছ সাদা সাদা দাগ কাটা আছে। এই সাদা সাদা দাগ কাটার এটার কারণ কি? এর কারণ হচ্ছে যখন বিভিন্ন তলে কম্পিত আলোগুলা এই পোলারাইজারের মধ্য দিয়ে অতিক্রম করবে, তখন 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 এই আলোর মধ্যে যেই আলোটা শুধুমাত্র উলম্ব তলে কম্পিত হচ্ছে, ওইটাই শুধুমাত্র কি পোলারাইজারের মধ্য দিয়ে অতিক্রম করতে পারবে। মানে পোলারাইজারে যেহেতু এরকম উলম্ব ভার্টিক্যাল দাগ কাটা আছে, তাহলে আলোর কোন অংশটা অতিক্রম করবে, শুধুমাত্র উলম্ব অংশটাই কি অতিক্রম করবে, আর বাকি যে অংশগুলো আছে সেগুলো পুরোপুরি কাট হয়ে যাবে, সেগুলো পাস করতে পারবে না। এটা সবচেয়ে বেস্ট एग्जांपल আছে তোমার এই ঘটনাটার, তোমার সানগ্লাস। দেখো তুমি দেখবা অনেক সময় ধরো তুমি একটা খুব স্বচ্ছ একটা যে পুকুরের পানিগুলো মোটামুটি অনেক স্বচ্ছ, যখন সূর্যের আলো ওই স্বচ্ছ পানির উপরে পড়ে, ওইটা পানির উপরে পড়ে রিফ্লেক্ট হয়ে তোমার চোখে আসে, তুমি কিন্তু পানির নিচের জিনিসগুলো ঠিকমতো দেখতে পারো না, পারো দেখতে। কিন্তু তুমি যদি সানগ্লাস পরতা তখন কিন্তু কি ওই রিফ্লেকশনের ঝামেলাটা আর থাকতো না। সানগ্লাস আমরা কেন পরি? যাতে করে সূর্যের আলোর রিফ্লেকশনগুলো থেকে বাঁচা যায়, ঠিক আছে, যাতে করে ক্লিয়ারলি জিনিসপত্রগুলো কি ভিজিবল হয় তোমার চোখে। তাহলে তোমার সানগ্লাস যে উপাদান দিয়ে বানায়, ওই উপাদানগুলো কি করে, সে সূর্যের আলোর কিছু অংশকে কেটে দেয়, মানে সূর্যের আলোর কিছু পোরশনকে সে পুরোপুরি ডিসকার্ড করে দেয়, আর কিছু ফিক্সড আলোকে সে তোমার চোখে অ্যালাউ করে, ফলে তুমি যেটা দেখতে পারো। এই জন্যই তুমি দেখবা যে সানগ্লাসের মধ্যে তুমি কি কালো কালো কি একটা সানগ্লাস কি কোনো প্রবলেম উজ্জ্বল হয় আমাকে বলো? উজ্জ্বল সানগ্লাস আছে? নাই। সানগ্লাস কি বিভিন্ন ডিজাইনের হয়, বিভিন্ন কালার থাকে সানগ্লাস কি কাচের মধ্যে। এই কালারের উদ্দেশ্য কি সূর্যের আলোর নির্দিষ্ট অংশকে বাদ দিয়ে দাও। তাইলে দেখো তাহলে কি হচ্ছে, এখানে তোমার আলোর কোন অংশটা পাস করবে, শুধুমাত্র উলম্ব
উলম্ব অংশটায় পাস করবে কার মধ্য দিয়ে, এই পোলারাইজারের মধ্য দিয়ে। এইবার আসো আসল খেলা। এবার দেখো এই এখন ভাবে চিন্তা করো, আগে আলোগুলা কি অনেকগুলা তলে ছিল, খাড়া ছিল, হরিজন্টাল ছিল, এরকম অ্যাঙ্গেল ছিল, এরকম ছিল, তাহলে আলোগুলা অনেকগুলা তলে কম্পিত হচ্ছিল। এখন দেখো তো লাইটটা কি একটা তলে চলে আসছে না, অনলি উলম্ব তলটাই আছে নাকি, বাকি তলগুলো গায়েব। তাহলে আমি এটাকে কি বলতে পারবো, এটাকে বলতে পারবো বিভিন্ন তলে স্পন্দিত আলো বা বিভিন্ন তলে কম্পিত আলো, কিন্তু এটাকে বলতে পারবো এক সমতলীয় আলো। এই যে ফাইনাল প্রোডাক্ট এটা এক সমতলীয় আলো, মানে কি লাইটটা একটা তলেই আছে, বাকিগুলো গায়েব। ইংলিশে বলে প্লেন পোলারাইজড লাইট, মানে তল সমাবর্তিত আলো, বা তুমি সহজ ভাষায় বলো এক সমতলীয় আলো। ওকে, আচ্ছা এইবার দেখো এই লাইটটা এখন যাবে একটা লম্বা টিউব, দেখতে পাচ্ছ সামনে একটা টিউব, না এটা একটা নল, বিশাল বড় নল, একটা টিউব। এই টিউবের ভিতরে আমরা রাখবো একটা জৈব যৌগ। এই টিউবের ভিতরে আমরা কি কি রাখবো, একটা জৈব যৌগকে রাখবো। ওকে, তো এখন এই এক সমতলীয় আলোটা যখন এই টিউবের মধ্য দিয়ে অতিক্রম করবে, দেখো অতিক্রম করবে, তখন দেখো এক সমতলীয় আলোটা যখন এই টিউবের মধ্য দিয়ে অতিক্রম করবে, তখন এই টিউবের মধ্যে তোমার যে জৈব যৌগটা আছে, এই জৈব যৌগটা হচ্ছে লাইট সেনসিটিভ। দেখি লাইট সেনসিটিভ মানে কি, এই লাইটটা এখন কি খাড়া আছে না, খাড়া আছে কিনা বলো, খাড়া আছে। কিন্তু দেখো যেই লাইটটা এই টিউবের ভিতরে ঢুকলো, দেখো লাইটটা কিন্তু বেঁকে গেছে, এদিকে সোজা আছে, সোজা না, লাইটটা বেঁকে গেছে। তার মানে এই সেলের ভিতরে ভাই টিউবের ভিতরে যে জৈব যৌগটা আছে, ওই জৈব যৌগটাই কি করতেছে, এই লাইটটাকে বাঁকায় দিচ্ছে, বুঝছো কি না, এই জৈব যৌগটা লাইটটাকে বাঁকায় দিচ্ছে। তাহলে জৈব যৌগটা কি আলোর প্রতি সংবেদনশীল, লাইট সেনসিটিভ অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে। তাহলে এখন দেখো ঠিক বাইরে এই যে একটা মেয়ে হচ্ছে যে দেখতেছে, সে পুরো ঘটনাটাকে অবজার্ভ করতেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এই হচ্ছে লাইট, ধরো তুমি হচ্ছে অবজারভার। ওকে, এখন লাইটটা কি টিউবের ভিতরে এখনো ঢুকে নাই। ওকে, যে টিউবের ভিতরে লাইটটা ঢুকবে আস্তে আস্তে লাইটটা কি, তাহলে তোমার সাপেক্ষে লাইটটা কোন দিকে বাঁকতেছে বলো, ডানে নাকি বামে, তোমার সাপেক্ষে বলো, তোমার সাপেক্ষে লাইটটা কি ঘড়ির কাঁটার দিকে বাঁকতেছে না, এই যে। তাহলে তোমার সাপেক্ষে মানে অবজারভারের সাপেক্ষে যদি এই এক সমতলীয় আলোকটা ঘড়ির কাঁটার দিকে বাঁকে, তখন এটাকে বলে ডেক্সট্রো রোটেশন। কি রোটেশন, ডানাবর্তী ঘূর্ণন, মানে তোমার সাপেক্ষে ডান দিকে বাঁকে। আর যদি লাইটটা তোমার সাপেক্ষে বাম দিকে বাঁকতে পারে না, বাম দিকেও বাঁকতে পারে। অর্থাৎ কোনো জৈব যৌগ কি করবে, এই লাইটটাকে তোমার সাপেক্ষে ডান দিকে বাঁকাবে, মানে অবজারভারের রেসপেক্টে। আবার কোনো জৈব যৌগ কি করবে, এই লাইটটাকে কোন দিকে বাঁকাবে, বাম দিকে বাঁকাবে। তাহলে বাম দিকে বাঁকলে লাইটটা, এটাকে বলা হয় লিবো রোটেশন বা বামাবর্তী কি ঘূর্ণন। তাহলে এই যে এরকম অসংখ্য জৈব যৌগ আছে যারা হচ্ছে আলোর প্রতি কি সেনসিটিভ, লাইট সেনসিটিভ, যারা কি করে এক সমতলীয় আলোর তলকে অবজারভারের রেসপেক্টে ঘড়ির কাঁটার দিকে অথবা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায়। এখান থেকেই যে সমানতার সৃষ্টি হয়েছে তাকেই বলা হয় অপটিক্যাল আইসোমারিজম। এটা আমাদের অর্গানিক কেমিস্ট্রির বিশাল বড় একটা শাখা, যদিও এখানে আলোচনা খুবই লিমিটেড আমাদের বইতে, বাট ইট ইজ এ হিউজ আলোচনা আছে। হ্যাঁ, একটা বই আছে এলজি ওয়েড, এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি অনার্স, মানে ইউনিভার্সিটিতে পড়ায়। এই এলজি ওয়েডের অ্যারাউন্ড 200 থেকে 300 পৃষ্ঠার আলোচনা আছে শুধু কি এই অপটিক্যাল আইসোমারিজম, এত ডেপথ এখানে পড়াশোনা আছে। ওকে, হ্যাঁ দেখো লাইট কিন্তু ওইভাবে খাড়া না, লাইটটা হচ্ছে এরকম তল আকার আছে। তুমি এইভাবে চিন্তা করো, এই বইটা পুরো একটা তল না, এটা তো জাস্ট একটা লাইন না, এটা তল। এরকম একটা তল কি যাচ্ছে, এই টিউবের মধ্যে দিয়ে যাচ্ছে, দেন তলটা হয় এভাবে বাঁকবে, না হলে কিভাবে বাঁকবে, খাড়াটা দাগ দিয়ে তোমাকে এখানে ভাই 2D একটা সারফেস,
এটা 3D ছবি আঁকতে গেলে হচ্ছে যে তুমি সহজে বুঝবে না, এটা তল আবার কি ডিফিকাল্ট হবে, তুমি খাতা আঁকতে পারো না তো। এই জন্যই খাড়া দাগ দিয়ে দিয়েছে, এটলিস্ট মানে সাধারণ স্টুডেন্টরা বুঝতে পারে। বুঝছো আমার কথা? এটা কিন্তু খাড়া দাগ না, মানে বলছে এটা কিন্তু খাড়া দাগ না, এটা একটা প্লেন, একটা তল, বুঝছো কি না? এরকম, এই যে এরকম, আমার হাত কি খাড়া দাগ না, এটা একটা তল না, এটা তল। এই তলটা এভাবে যাবে, এটা এভাবে বাঁকবে, না হলে কি এভাবে বাঁকবে। বুঝছো আমার কথা? ওকে, আচ্ছা দেখো, পোলারাইজার মানে হচ্ছে একটা যন্ত্র, একটা ডিভাইস, যে কি করে বিভিন্ন তলে কম্পিত আলোকে একটা তলে নিয়ে আসে। এটা হচ্ছে পোলারাইজারের কাজ বা সমাবর্তকের কাজ। আচ্ছা, অ্যানালাইজার দিয়ে বেসিক্যালি ফাইনালি জিনিসটা অ্যানালাইসিস করতে কত ডিগ্রি রোটেশন ঘটছে এগুলো হচ্ছে বের করা হয় অ্যানালাইজার দিয়ে। মানে লাইটটা কত ডিগ্রি কোণে বাঁকতেছে এগুলো যন্ত্র, হ্যাঁ যন্ত্র, ঠিক আছে। আচ্ছা, বুঝছি ভাই এটা? তাহলে বলো, যদি তোমার সাপেক্ষে লাইটের কি ডান দিকে রোটেট ঘটে তাহলে কি হবে? এটা ডেক্সট্রো। আর যদি তোমার সাপেক্ষে লাইটের বাম দিকে রোটেশন তাহলে কি হবে? লিভো। তাহলে একটা হচ্ছে ডান আবর্তে আর একটা কি বাম আবর্তে। আচ্ছা, ক্লিয়ার? এটা তো লেখা আছে, এটা কি রোটেশন ইন রাইট ডিরেকশন অর ক্লকওয়াইজ রোটেশন। এটা এখানে কি লিখছে? এটা লেখা আছে ডেক্সট্রো রোটেটরি কম্পাউন্ড ইন সলিউশন। মানে কি এই টিউবের ভিতরে যে জৈব যৌগটা আছে এটাকে কি বলবো? একটা ডেক্সট্রো রোটেটরি জৈব যৌগ। এখানে কি লিখছে দেখো, লিভো রোটেটরি কম্পাউন্ড ইন সলিউশন। মানে কি এইখানে যে জৈব যৌগটা আছে তাকে আমরা কি বলবো? লিভো রোটেটরি অর্গানিক কম্পাউন্ড। এগুলা তোমরা বায়োলজিতে পড়ার কথা, কোষ রসায়ন অধ্যায়ে। যদি তুমি ভালো করে পড়ো তাহলে যদি কেউ পড়ে থাকো ওখানে এগুলো আছে, বাট তখন তোমরা বুঝো না কি লিখছে ডেক্সট্রো লিভো, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই, এখন ওকে। তো আজকে আমরা আলোচনাতে বিস্তারিত আলোচনায় যাব না, অনেকক্ষণ লাগবে এটা। আমরা আগামী ক্লাসে দেখতে শুরু করব জিনিসটা। এক্সেস কমাই নিয়ে এসো, এক্সারসাইজ নাই তো ভাই, এটাই ছোট এটা দোকানে যে চাপায় রাখো, টেলারের দোকানে গিয়ে চাপায় রাখো, টেলারের দোকানে গিয়ে চাপাই নিয়ে নাও। আচ্ছা, তুমি একটু বড় পড়ো, তোমার কি কনফিউশন হচ্ছে? না একটু বেশি বড় লাগতেছে। আমারও তো দেখুন না বড়। আমরা না কি বড় এটা দিয়ে গেছে ভাই আজকে নতুন। হুম